আজকে তোমাদের কাছে নবম শ্রেণীর ব্যাকরণ বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম কি না শব্দ গঠন ও বাংলা শব্দ ভান্ডার। এই অধ্যায়ের তোমাদের বলেছিলাম দুটো ক্লাস করব। এক, শব্দ ভান্ডার নিয়ে একটা ক্লাস তোমরা অলরেডি পেয়েছো আমার এই ইউটিউব চ্যানেলে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এই অধ্যায়ের আর একটি যে ক্লাস, যে প্রথম যে ক্লাসটি শব্দ গঠন, দুটো ক্লাস, শব্দ গঠন ও শব্দ ভান্ডার দ্বিতীয় অধ্যায়। আর তৃতীয় অধ্যায় শব্দ পদ, এর ক্লাস অলরেডি আমার রয়েছে, তোমরা ভালো করে দেখবে, অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবে। যদি কোনো বিষয়ের অসুবিধে হয় অবশ্যই আমাকে জানাবে। তৃতীয় অধ্যায়ের নাম কি শব্দ ও পদ, সেখানে শব্দ ও পদের সম্বন্ধে ডিটেল সুন্দরভাবে আলোচনা করেছে। আর এখন দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট রয়েছে শব্দ গঠন, অর্থাৎ এই শব্দ গঠন নিয়ে আমি আজকে আলোচনা করব। আর শব্দ ভান্ডার, এটা নিয়ে একটা আলোচনা করব। এই আলোচনা এবং এই আলোচনা দুটোই রয়েছে, অবশ্যই দেখে নেবে। আর যদি ভালো লাগে অবশ্যই সবাই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখুন, আমি প্রথম আসি শব্দ গঠন। শব্দ কাকে বলে, পদ কাকে বলে, ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, আমি পূর্বের ক্লাসগুলো আলোচনা করেছি। এখানে ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের রীতি কারণে সেখানে দুটো ক্লাস প্রথম অধ্যায়ে রয়েছে। সেখানে জেনে নিয়েছো কিভাবে ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে পদ, পদ থেকে বাক্য সৃষ্টি হয়, আমি ছক করে দেখিয়ে দিয়েছিলাম। এখন আমি ডাইরেক্ট চলে এসেছি শব্দ। শব্দ কাকে বলে না, একেবারে সহজ ভাষায় যদি বলি শব্দ না দুটি বর্ণ নাও, না দুটো বর্ণ নাও, আম আ একটা বর্ণ নাও, আর যুক্ত নাও ম, এই দুটো বর্ণকে যোগ করো কি হবে আম। অর্থাৎ দুই বা ততোধিক বর্ণ যুক্ত হয়ে যদি অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলা হয়। এটা পূর্ব পাঠের আলোচনা, আমি আর শব্দ যাচ্ছি না। আমরা জানবো আজকে শব্দের গঠন। এই শব্দ গঠন কিভাবে হয় বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায়। না, শব্দের গঠন ব্যাকরণে কালীপদ চৌধুরী বা অন্যান্য অথারের বইগুলো যেখানে রয়েছে, শব্দের গঠন সাধারণত উপসর্গ, অনুসর্গ, ধাতু এবং প্রত্যয়, এই চার ভাবে আমরা শব্দকে গঠন করতে পারি। আরো যদি অন্য ভাবে রয়েছে, তবে মূলত তোমাদের যে ব্যাকরণ বইতে এই চার ভাগে উপসর্গ, অনুসর্গ, ধাতু এবং প্রত্যয় যোগে আমরা বাংলা শব্দ গঠন করে থাকি। আমরা এই চারটি বিষয় নিয়ে আজকের আলোচনা করব। অবশ্যই উদাহরণ সহযোগে তোমরা দেখতে পাবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। এবার এই উপসর্গ, অনুসর্গ, ধাতু এবং প্রত্যয় অর্থাৎ যে শব্দের যে গঠন বোঝার আগে সহজ একটা বিষয় রয়েছে শব্দ। শব্দ নিয়ে কিছু বিস্তারিত আলোচনাও নেই। এই শব্দের অর্থগতভাবে তিন ভাগে ভাগ করা যায়, একটু জেনে নেব। যেহেতু আমার শব্দ পদ চ্যাপ্টার রয়েছে এই আলোচনা, মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, কিন্তু তবুও তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের শব্দ নিয়ে তৈরি গঠন করবার আগে আমি তোমাদের এই বিষয়টি একটু আলোচনা করে দিচ্ছি, ভালো করে শুনে নাও, ভালো করে দেখে নাও। হ্যাঁ, যদি সমস্যা হয় আমাকে বলবে। প্রথম আসি যৌগিক শব্দ। আমি বলছি এই শব্দকে অর্থগতভাবে তিন ভাগে ভাগ করা যায়। অর্থগতভাবে কিভাবে বললাম, আমি শব্দের গঠনে যাচ্ছি না, এখন গঠনটা এই চার ভাগ, উপসর্গ, অনুসর্গ, ধাতু এবং প্রত্যয়। এবং শব্দের অর্থগতভাবে এই তিন ভাগে ভাগ করা যায় শব্দকে। এক হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ যে সমস্ত শব্দের অর্থ, আবার বলছি, যে সমস্ত শব্দের অর্থ ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ দুটোই এক, তাকে বলা হবে যৌগিক শব্দ। একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেমন হচ্ছে গায়ক, এর অর্থ কি, যে গান করে, যে গান করে। এর বর্তমানে ব্যবহার করি এর ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ যে অর্থ আগে থেকে সংস্কৃতগত অর্থ বা ডিকশনারিগত অর্থ ছিল, কিন্তু বর্তমানে কি অর্থে ব্যবহার করি, বর্তমানে কি অর্থ। যদি সাপোজ বলি গঙ্গা, গঙ্গা শব্দটি আগে কি বলতো, গঙ্গা এখন একটি নদীর নাম, গঙ্গা একটি নদীর নাম। তো গঙ্গা যদি ডিকশনারি ঘাটো বা যদি শব্দ বিধান দেখি, সেখানে লেখা আছে গঙ্গা শব্দের অর্থ হলো সমস্ত নদীকেই গঙ্গা বলা হয়। অর্থাৎ আগে যে ডিকশনারিগত অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ আর বর্তমানে ব্যবহৃত অর্থ আলাদা। আর যখন দুটো অর্থ একই হয় তখন তাকে বলা হবে যৌগিক শব্দ। কি শব্দ বললাম, ব্যবহারিক অর্থ আর কি অর্থ বললাম, ব্যুৎপত্তিগত অর্থ।
যদি একই হয় তখন তাকে যৌগিক শব্দ বলে। গায়ক যে গান করে এর ব্যুৎপত্তিগত অর্থ হবে যে গান করে, যে গান করে। এখানে আরো অনেক উদাহরণ রয়েছে, প্রচুর প্রচুর, তোমাদের বইতে প্রচুর উদাহরণ রয়েছে। হ্যাঁ, যেমন দেখো এখানে যেমন দাতা, কি হবে? যে দান করে। এখনো দাতা শব্দের অর্থ কি? যে দান করে। অর্থাৎ ব্যবহারিক অর্থ মানে আগেকার অর্থ এবং বর্তমানের অর্থ একই, তখন তাকে বলা হবে যৌগিক শব্দ। কে কে বুঝতে পারেনি? এরপরে রূঢ় বা রূঢ়ি শব্দ কাকে বলে? না, যে সমস্ত শব্দের অর্থ আগে যা ছিল বর্তমানে আলাদা বা বিকৃতি হয়েছে। বর্তমানে কি আলাদা বা বিকৃতি হয়েছে, তখন রূঢ় বা রূঢ়ি শব্দ কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যে সমস্ত শব্দের অর্থ আগে যা ছিল বর্তমানে তার রূপ পরিবর্তন হয়েছে বা বিকৃতি হয়েছে তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলা হয়। রূঢ় বা, আচ্ছা হরিণ, একটা উদাহরণ দিই। হরিণ, এই হরিণের শব্দের অর্থ কি? এখন মনে হয় হরিণ মানে কি? বর্তমানের অর্থ হরিণ শব্দের মানে কি? হরিণ মানে একটি প্রাণী বিশেষ, একটি হরিণ মানে একটি প্রাণী। আর ডিকশনারি যদি অর্থ দেখি, অর্থাৎ আগেকার দিনে অর্থ ব্যুৎপত্তিগত যদি অর্থ দেখি, হরিণ শব্দের অর্থ যে হরণ করে। দেখো দুটোই হরিণ, দুটোরই অর্থ দেখো। হরিণ শব্দের অর্থ একটি প্রাণী হরিণ, আর হরিণ শব্দের অর্থ যে হরণ করে। দুটো আলাদা, এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ আর এটা হচ্ছে বর্তমানের অর্থ, অর্থাৎ দুটোই অর্থ আলাদা, তখন তাকে হচ্ছে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ বলে। এটা নিয়ে কারো সমস্যা? সমস্যা নেই কারো। এরপরে আছে যোগরূঢ় শব্দ, এটা নিয়ে আলোচনা রয়েছে শব্দ পদে, ডিটেলস আলোচনা রয়েছে উদাহরণ সহকারে, অবশ্যই অবশ্যই তোমরা দেখে নেবে। হ্যাঁ, আর যোগরূঢ় শব্দ না, যে সমস্ত শব্দের অর্থ আগে যা ছিল বর্তমানে কিছুটা বিকৃতি হয়েছে, কিছুটা না পুরোপুরি চেঞ্জ। এ যেমন কি পুরো চেঞ্জ, এ যেই কে সেই, গায়ক যে গান করে, আবার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহৃত বর্তমানে ব্যবহারিক অর্থ একই, কিন্তু রূঢ় বা রূঢ়ি শব্দ দুটোই আলাদা, একই শব্দ দুটো আলাদা অর্থ, কিন্তু বর্তমানে যোগরূঢ় শব্দ একটু আলাদা। এই ব্যুৎপত্তিগত অর্থ কি অনুসরণ করে বর্তমানে ব্যবহারিক অর্থ প্রকাশ করে, মানে তাকেও ছাড়ে না আবার এদিকেও নিজেকে পরিবর্তন করে। যেমন পঙ্কজ, যদি একটা উদাহরণ দিই, পঙ্কজ, এই পঙ্কজ, পঙ্কজ শব্দের অর্থ কি? পঙ্কজ মানে না, পঙ্কজ মানে তো পদ্ম বলা হয়। এখন তুমি কি বলো? পঙ্কজ মানে পদ্ম, কি হবে? কিন্তু আগেকার দিনে পঙ্কজ বলতে কি বোঝানো হতো? আগেকার দিনে পঙ্কজ মানে কি বোঝানো হতো? যে পাখি জন্মায়, যে, ভালো করে দেখো তাহলে পঙ্কজ পদ্ম, পঙ্কজ যে পাকে জন্মায়, অর্থাৎ পদ্ম পাকে জন্মায়, হ্যাঁ কি না? আর পঙ্কজ যে পাকে জন্মায়, তাহলে ধান গাছও তো পাকে জন্মায়, আরো অন্যান্য তো গাছ তো পাকে জন্মায়, তাদেরকেও পঙ্কজ বলা আগেকার অর্থে অনুসারে, কিন্তু পদ্ম পাকে জন্মায়, অর্থাৎ আগেকার অর্থকে কিছুটা অনুসরণ করে বর্তমানে ব্যবহারিক অর্থ প্রকাশ পেয়েছে, তখন তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। তাহলে শব্দ কি এই অর্থগত ভাবে তিন ভাগে ভাগ করা যায়, এক যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। কারোর অসুবিধা নেই? যদি কোনো অসুবিধা হয় এখানে ডিটেলস আলোচনা করতে পারছি না, কেন আমার মূল আলোচনা বিষয় উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। তাই যদি আলোচনা দেখতে চাও শব্দ পদেও এই আলোচনাটা রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। শব্দ ও পদ দ্বিতীয় অধ্যায়, নবম শ্রেণীর ব্যাকরণের তৃতীয় অধ্যায়, শব্দ ও পদ। ঠিক আছে, আলোচনা করো বা ইউটিউবে সার্চ করে তোমরা দেখে নিতে পারো শব্দ পদ। হ্যাঁ, গুরু টিউটোরিয়াল সাজেশন সেখানে রয়েছে, অবশ্যই তৃতীয় অধ্যায়ের শব্দ পদ সবাই দেখে নেবে। সেখানে এই শব্দ নিয়ে এবং পদ নিয়ে ডিটেলস বা বিস্তারিত আলোচনা রয়েছে। এখন তোমাদের কাছে মূল যে আলোচনা, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু এবং প্রত্যয়, এখন তোমাদের কাছে আলোচনা করছি। তো
বিস্তৃত আলোচনা করা যেতে পারে, আমি যতটা সংক্ষেপে করার চেষ্টা করব তোমাদের। যদি সমস্যা হয় অবশ্যই বলবে। যে শব্দ গঠন 4 ধরনের হতে পারে, 4 প্রক্রিয়া আমরা করে থাকি। প্রক্রিয়া, হ্যাঁ প্রক্রিয়া বলবো, কারণ এই উপসর্গ, উপ কথার অর্থ হচ্ছে আগে। উপ কথার অর্থ কি বললাম? আগে। উপ মানে আগে, ঠিক আছে? না না, উপসর্গ কথার অর্থ উপ মানে আগে। হ্যাঁ, যেমন আছে এই জন্য শব্দ নিলাম পরিত, তার আগে একটা বি যোগ করে দাও। কি যোগ করে দাও? এই যে বিটা যোগ করলাম, বিপরীত। হ্যাঁ কি না? অর্থাৎ একটা শব্দ, শব্দের আগে, একটা শব্দ শব্দের আগে যদি কোনো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করবে, নতুন বা অর্থের পরিবর্তন ঘটাবে, কি ঘটাবে? তখন তাকে বলা হবে উপসর্গ। তখন তাকে কি বলা হবে? তাহলে উপ কথার অর্থ আগে। উপ মানে আগে, উপ মানে জানো কি বললাম? উপযুক্ত কার সমান কি বাইটি? উপ। এই উপটা কি? কারণ কারের আগে বসেছে, কারের বসে নতুন শব্দ সৃজন করছি, তখন তাকে বলা হবে উপসর্গ। তাহলে উপসর্গ কাকে বলে? যদি কোনো শব্দের পূর্বে বসে নতুন শব্দ সৃজন করে বা অর্থের পরিবর্তন ঘটায় বা অর্থের গুরুত্বকে বৃদ্ধি করে, কি করে? অর্থের, তখন তাকে বলা হয় উপসর্গ। এই উপসর্গ যোগে আমরা অনেক হাজার হাজার শব্দ তৈরি। সংস্কৃত ভাষায় মোট 20টি উপসর্গ রয়েছে। কটি উপসর্গ? এমসিকিউ পড়ে 20টি উপসর্গ। তাকে মনে রাখারও নিয়ম রয়েছে, সূত্র রয়েছে। এই 20টি মুখস্থ করতে পারো, না হলে নিয়ম বা সূত্রের আকারে করতে পারো। 20টি উপসর্গ। 3 ধরনের উপসর্গ হতে পারে। এই উপসর্গ 3 ধরনের হয়। এক হচ্ছে সংস্কৃত উপসর্গ, কি উপসর্গ? আর 2 হচ্ছে বাংলা উপসর্গ, আর 3 হচ্ছে কি না বিদেশি উপসর্গ। কি বললাম? সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ আর বিদেশি উপসর্গ। এই 3 ধরনের উপসর্গ আমরা লক্ষ্য করি বইতে। কোথায় বললাম? বইতে। সংস্কৃতে মোট 20টি উপসর্গ রয়েছে। কটি উপসর্গ? 20টি। এই 20টি উপসর্গ দিয়ে প্রচুর আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। আর বাংলায় এরকম উপসর্গ রয়েছে এবং বিদেশি উপসর্গ রয়েছে। বিদেশি যেমন ফ্রি, ফ্রি যে একটা শব্দ তৈরি করো, ফ্রি বছর, ফ্রি হাপ্তা। হ্যাঁ কি বলি না? বলি না? এই যে হচ্ছে বিদেশি উপসর্গ। আর এই সংস্কৃত উপসর্গ 20টি। কটি বললাম? 20টি সংস্কৃত উপসর্গ। এই যে কালীপদ চৌধুরীতে রয়েছে, দেখো প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, এইভাবে কত উপসর্গ রয়েছে? 20টি। এই 20টি উপসর্গ দিয়ে প্রচুর বাক্য। প্র দিয়ে কি হবে? বাক্য যেমন প্রখ্যাত, প্রগতি, হ্যাঁ প্রগতি, এরকম এই ধরনের বাক্য প্রচুর আছে। তাহলে পরীক্ষায় কেমন প্রশ্ন হয় না? প্রগতি, ঠিক আছে? প্রগতি, প্রটা সংস্কৃত উপসর্গ। কি উপসর্গ বললাম? তাহলে এই সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ আর হচ্ছে কি উপসর্গ বললাম? বিদেশি উপসর্গ। এই 3 ধরনের উপসর্গ হয়। তাহলে উপসর্গ কাকে বলে? না শব্দের পূর্বে বসে আবার শব্দের নতুন শব্দ সৃজন করে, নতুন শব্দ সৃজন করে। যেমন উপযুক্ত কার, উপকার, এই উপটা হচ্ছে উপসর্গ। যেরকম বিপরীত, বিটা হচ্ছে কি হচ্ছে? উপসর্গ। তো শব্দের পূর্বে বসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ সৃজন করে বা অর্থের পরিবর্তন ঘটায়, তখন তাকে বলা হবে উপসর্গ। এই উপসর্গ 3 প্রকার হয়: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। বিদেশি যেমন ফ্রি, ফ্রি থেকে ফ্রি বছর হয়, এরকম ফ্রি, ফ্রি বছর। এই ফ্রিটা হচ্ছে বিদেশি উপসর্গ। কি উপসর্গ বলা? এছাড়া আরো অনেক বিদেশি উপসর্গের উদাহরণ রয়েছে। হ্যাঁ, বাংলায়ও রয়েছে অনেক উপসর্গের উদাহরণ। ও, যেমন অ দিয়ে বাক্য করো, অ দিয়ে, অচেনা, এই অটা হচ্ছে বাংলা উপসর্গ। অচেনা, অজানা। আবার আ দিয়ে আনমনা, কি হবে? আনমনা পেলাম। 1 সংস্কৃত উপসর্গ, 2 হচ্ছে বাংলা উপসর্গ, 3 হচ্ছে কি বিদেশি উপসর্গ। এই 3 ধরনের উপসর্গ
তোমাদের শব্দ গঠনে ব্যবহার হয়। 3 ধরনের উপসর্গ। এরপরে আছে এটি অনুসর্গ। কি আসবো? তাহলে উপসর্গ বুঝতে পেরেছো? শব্দের পূর্বে। অনু মানে ঠিক বিপরীত শব্দের পরে। তাহলে অনু কথার অর্থ হচ্ছে পরে। শব্দের পরে বসে বা শব্দের শেষে বসে নতুন শব্দ সৃজন করে বা অর্থের গুরুত্ব বৃদ্ধি করে, অর্থের গুরুত্ব বৃদ্ধি করে, তখন তাকে বলা হবে অনুসর্গ। তখন তাকে কি বলা হবে? যেমন একটা উদাহরণ বলে, কথায় বলে না, তোমার জন্য এই কাজ হয়েছে, কি বলে? তোমার এই কাজ। তাহলে অনু শব্দের অর্থ কি? শব্দের পরে বসে নতুন শব্দ সৃজন করবে বা অর্থের কি করবে? পার্থক্য সৃষ্টি করবে বা অর্থের গুরুত্ব বৃদ্ধি করবে। তার জন্য এখানে দেখো, তোমার জন্য, কি বললাম? এই জন্যটার জন্য দেখো অর্থ বা একটা বাক্যের গুরুত্ব বা প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে। এই তোমার জন্য, জন্য হচ্ছে অনুসর্গ, জন্য হচ্ছে অনুসর্গ, অর্থাৎ শব্দের শেষে বসে শব্দের গুরুত্বকে বা প্রাধান্য বৃদ্ধি করবে, এটাকে বলা হবে অনুসর্গ। অনুসর্গ নিয়ে কারো অসুবিধা নেই। অনু মানে কি বললাম? শব্দের পরে বা পেছনে বসে। তোমার দ্বারা এ কাজ সম্ভব নয়, তাহলে কি বলা হবে? তোমার দ্বারা, তোমার দ্বারা। এই তোমার দ্বারা, এই দ্বারাটা আছে অনুসর্গ। দ্বারাটা আছে কি? অনুসর্গ। বুঝতে পেরেছো? তোমার দ্বারা এ কাজ সম্ভব নয়। বুঝতে পেরেছো? তাহলে অনু শব্দের অর্থ শব্দের পরে বা পেছনে। পড়বে কিন্তু পরীক্ষা, অনুসর্গ কাকে বলে। আবার উপ মানে কি? শব্দের পূর্বে। উপসর্গ 3 ধরনের, সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং উপসর্গ কিভাবে হয় এখানে। এরপরে আছে এটা ধাতু। ধাতু কাকে বলে? কোরিয়া। কি বললাম? একে ভাঙ্গ দেখি। কর যুক্ত ইয়া। তাহলে এই করটা আছে ধাতু। কি বললাম? করটা আছে, অর্থাৎ ক্রিয়াপদের মূলকে ধাতু বলা হয়। কি বললাম? বলিয়া, বল যুক্ত ইয়া বলিয়া। চলিয়া, চল যুক্ত ইয়া চলিয়া। করিয়া, কর যুক্ত ইয়া করিয়া। তাহলে এই করটা আছে ধাতু। করটা আছে কি? ধাতু কাকে বলে? না, ক্রিয়াপদের মূলকে ধাতু বলে। অর্থাৎ পৃথিবীতে যত ক্রিয়াপদ হয়েছে তার মূল যে স্তম্ভ, যার দ্বারা ক্রিয়াপদ গঠন হয়েছে, তার নামই হচ্ছে ধাতু। বুঝতে পেরেছো? তাহলে ধাতু ছাড়া ক্রিয়াপদ গঠন করা সম্ভব নয়। ধাতু ছাড়া ক্রিয়াপদ। তাহলে 3টে শব্দ গঠন, 3টে স্তম্ভ আলোচনা করলাম, উপসর্গ, অনুসর্গ, ধাতু। কারো সমস্যা? সমস্যা নেই। আর এই শব্দ যে ভান্ডার, এই শব্দ ভান্ডার নিয়ে যে ক্লাসটা রয়েছে অবশ্যই করে নেবে, এই দ্বিতীয় অধ্যায়ে দেখে নেবে অবশ্যই। যদি না পেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে। আর এই শব্দ যে গঠন আজকে আলোচনা করছে, এই শব্দ গঠন, এই শব্দ গঠন তোমাদের কাছে বর্তমানে আলোচনার বিষয়। তাহলে শব্দের গঠন আমরা আলোচনা করছি, হ্যাঁ, মোট। আর বাকি রয়েছে পত্য। কি বাকি রইবে? কি বললাম? পত্য। পত্তটা কি তাহলে? স্যার পত্তটা একটু জটিল জিনিস, এটা কেমন হয় বোঝা যায় না। পত্তটা শুনলেই কেমন একটা জানা লাগে। এই উপসর্গ জানা, অনুসর্গ জানা, ধাতু তো জেনে নিলাম, যে কোনো ক্রিয়াপদের মূল। আর তোর পত্তটা কি? না, এই যে দেখো, এই যে একটা ক্রিয়াপদ পেলাম, কি পেলাম? এই ইয়া। কি বললাম? কটা ধাতু, আর তার সাথে যে শব্দ বা শব্দগুচ্ছ যুক্ত হয়েছে বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয়েছে, একে বলা হবে পদ। সহজ জিনিস। অর্থাৎ ধাতু বা শব্দের সঙ্গে, আবার বলছি, ধাতু বা শব্দের সাথে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ সৃজন করে, তখন তাকে বলা হবে প্রত্যয়। সহজ। ধাতু বা শব্দের সঙ্গে, ধাতু বা শব্দের সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ
ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা শব্দ যুক্ত হয়ে নতুন অর্থ সৃষ্টি করে তখন তাকে কি বলা হবে? প্রত্যয়। অর্থাৎ যদি কটা ধাতু হয় ইয়াটা হবে প্রত্যয়। ইয়াটা কি হবে? প্রত্যয় দুই ধরনের, এক তদ্ধিক প্রত্যয়, এক কিত প্রত্যয়। প্রত্যয় কি দুই ধরনের বললাম? প্রত্যয় আর তদ্ধিক প্রত্যয়। কিত কথা হচ্ছে সংস্কৃত, অর্থাৎ ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে গঠন হয় তাকে বলা হবে কিত প্রত্যয়। আর তদ্ধিক প্রত্যয় না, যে সমস্ত প্রত্যয় শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেটা হবে তদ্ধিক প্রত্যয়। তোমাদের বইতে আছে প্রচুর উদাহরণ এই প্রত্যয় নিয়ে, প্রত্যয় যোগের প্রচুর শব্দ গঠন হয়। হ্যাঁ, এটা নিয়ে বইতে প্রচুর ডিটেলস রয়েছে। তাহলে আমরা কি পেলাম? যে বাংলা শব্দ গঠন সাধারণত চারটি প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়। কে কি? উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়। উপসর্গ কাকে বলে আমি জিস্ট একবার বলেছি, শুনে নাও। উপমনে আগে শব্দের পূর্বে বসে নতুন শব্দ সৃজন করে তাকে উপসর্গ বলে। কেন? উপকার, বিপরীত, উপকার হচ্ছে উপযুক্ত কার উপকার, এই তিন প্রকার হয় সংস্কৃত, বাংলা, বিদেশি উপসর্গ। উপসর্গ অনুমনে শব্দের পরে বসে নতুন শব্দ সৃজন করবে বা শব্দের অর্থের প্রাধান্য বৃদ্ধি করে। যেমন তোমার জন্য এই কাজ করা সম্ভব নয়, বা তোমার দ্বারাই, এই জন্য, দ্বারা, তরে, এগুলোকে বলে অনুসর্গ। অনুমানে শব্দের পেছনে। ধাতু কি না, ক্রিয়াপদের মূলকে কি বলা হবে? ধাতু বলা হবে। অর্থাৎ একটা শব্দ যে ভিদ গঠন হয় সেটা হচ্ছে ধাতুর দ্বারাই গঠন হয়। যেমন কোরিয়া, করযুক্ত ইয়া কোরিয়া, আর এই করটা যদি ধাতু হয় ইয়াটা হবে প্রত্যয়। ইয়াটা হবে কি? প্রত্যয়। আর এই ধাতুর সাথে যখন প্রত্যয় যোগ হয় তাকে কিত প্রত্যয় বলা হয়। আর একটা শব্দের সাথে শব্দ যুক্ত হয়ে যখন হবে তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ বৈদিক, বেদ যুক্ত ইক সমান বৈদিক। কে কে বুঝতে পারেন? বেদটা হচ্ছে, এটা হচ্ছে শব্দ, তার সাথে যখন প্রত্যয় যোগ হয়েছে তার হয়ে যাচ্ছে তদ্ধিত প্রত্যয়, শব্দের সাথে যোগ হবে। আর ধাতুর সাথে যোগ হলে কিত প্রত্যয়। এছাড়া প্রত্যয়ের আরো অনেক শ্রেণীবিভাগ রয়েছে। আমি সংক্ষেপে তোমাদের বাংলা শব্দ গঠনের সংক্ষিপ্ত রূপ তুলে ধরলাম। আশা করি ভালো লেগেছে। আর যদি না কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে বলো কমেন্ট করে। এছাড়া যে শব্দ নিয়ে যে আলোচনা, শব্দ নিয়ে আলোচনা, শব্দ পদ তৃতীয় অধ্যায়, সেখানে বিস্তৃত আলোচনা রয়েছে। তোমরা ইউটিউবে সার্চ করে বা আমার এই গুরু টিউটোরিয়াল সাজেশনে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো, সেখানে রয়েছে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।